ওয়েলকাম স্টুডেন্ট। আজ আমরা শুরু করতে চলেছি দেখো আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ অধ্যায় জটিল যৌগ, কোঅর্ডিনেশন কম্পাউন্ড আর কমপ্লেক্স কম্পাউন্ড। এতদিন তোমরা যে যৌগগুলো শিখে এসছো সেই যৌগ থেকে অপেক্ষিত ভিন্ন প্রকৃতির, তবে ভিন্ন প্রকৃতির হলেও তোমরা এই যৌগটার কথা অনেকবার শুনেছ বা ইনঅর্গানিক অধ্যায় পড়তে গিয়ে যৌগটার সম্পর্কে কিছুটা জেনেছ। এই জটিল যৌগ বা কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা কি, তার আগে দেখো বলি এই কোঅর্ডিনেশন কম্পাউন্ড কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বিভিন্ন যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো সম্পন্ন হয় তার বেশিরভাগই তোমার কি আছে, কোঅর্ডিনেশন কম্পাউন্ড দ্বারা। যেমন ধরো আমাদের শরীরে যে অক্সিজেন পরিবহন করে হিমোগ্লোবিন, সেটা একটি আয়রন বা লোহার জটিল যৌগ। গাছের ক্ষেত্রে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সাহায্য করে ক্লোরোফিল খাদ্য তৈরি করতে, সেটা একটি ম্যাগনেসিয়ামের জটিল যৌগ বা ম্যাগনেসিয়ামের কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এরকম কোঅর্ডিনেশন কম্পাউন্ডগুলো বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য। যেমন তোমরা অর্গানিক কেমিস্ট্রি পড়তে গিয়ে দেখবে অনেক ক্যাটালিস্ট ব্যবহার করা হচ্ছে, যেগুলো হচ্ছে জটিল যৌগ, টলেন্স রিএজেন্ট। বা বিভিন্ন অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে দেখবে অনেক ক্ষেত্রে এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডের প্রয়োগ আছে। বিভিন্ন ধাতবমূলক শনাক্তকরণের ক্ষেত্রেও কোঅর্ডিনেশন কম্পাউন্ডকে আমরা ব্যবহার করি। তোমরা এতদিনে দেখবে ফেরাস, ফেরিক ইত্যাদি যে আয়নগুলোকে শনাক্ত করেছো পটাশিয়াম ফেরোসাইনাইড, পটাশিয়াম ফেরিসাইনাইড দ্বারা, এগুলো সবই তোমাদের হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড। তো এই কোঅর্ডিনেশন কম্পাউন্ড দেখো, কোঅর্ডিনেশন কম্পাউন্ড জানার আগে আমরা একবার রাসায়নিক যৌগগুলোকে দেখে নেব। রাসায়নিক যৌগ, তোমরা জানো রাসায়নিক যৌগ কাকে বলবো, যেখানে পরমাণুগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন হয়। এই রাসায়নিক যৌগ প্রকৃতপক্ষে বলতে গেলে আরো ভালো হয়, আমরা এখানে প্রধানত বলছি দেখো লবণের ক্ষেত্রে। লবণ, এই লবণের ক্ষেত্রে জানো তোমরা দুটো পার্ট থাকে লবণের ক্ষেত্রে, একটা ক্যাটায়নিক পার্ট, ক্যাটায়ন প্লাস তোমার কি আছে অ্যানায়ন। যদি এই লবণের উৎপাদন দেখি দেখো, লবণ উৎপন্ন হয় কিভাবে, অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ উৎপন্ন হয়। তাহলে এই লবণের ক্ষেত্রে কি আছে, ক্ষারের অংশ, ক্ষারের অংশ প্লাস অ্যাসিডের অংশ। যদি আমরা দেখি দেখো HCl তার সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় কি হয়, এই হাইড্রোজেন আর অক্সিজেন মিলে তোমার কি হচ্ছে জল। জল ছাড়া অবশিষ্ট যেটা পড়ে থাকছে দেখো তোমার কি হচ্ছে Na আর Cl, NaCl। এই জল ছাড়া অবশিষ্ট যেটা আছে দ্যাট ইজ লবণ। লবণের দুটো অংশ আছে, এটা দেখো Na কোথা থেকে এসছে, ক্ষারের অংশ থেকে এসছে, এই যে ক্ষার। Cl কোথা থেকে এসছে, অ্যাসিডের অংশ থেকে এসছে। তাহলে দেখো এখানে আমরা প্রধানত লবণ নিয়ে আলোচনা করব বলে এটা একবার বলে দিলাম। এবার আসছি দেখো রাসায়নিক যৌগের প্রকার। বলছি দেখো রাসায়নিক যৌগ উৎপাদনের উপর ভিত্তি করে কি হচ্ছে, এটা দুই প্রকার। প্রথমে আসছি দেখো প্রথম ক্রম যৌগ বা সরল যৌগ একে বলা হয়। দ্বিতীয় আসছি দেখো উচ্চক্রম যৌগ বা আণবিক যৌগ। প্রথম ক্রম যৌগ কাকে বলবো, বলছে দেখো প্রথম ক্রম যৌগ কাকে বলবো, যেখানে একাধিক পরমাণু রাসায়নিক বন্ধন দ্বারা বা তোমার কি বলতে পারি
সমযোজী বা আয়নীয় বন্ধন দ্বারা যুক্ত হয়ে যে যৌগ উৎপন্ন করে। ভালো করে মনে রাখবে, এখানে একাধিক পরমাণুগুলো যুক্ত হচ্ছে। যেমন খুব সিম্পল ভাবে দেখো, NaCl এর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে NaCl, সহজভাবে এটাকে প্রকাশ করা হয়েছে। তাহলে পরমাণুগুলো এখানে যুক্ত হয়ে গেছে। আবার ধরো হাইড্রোজেন Cl এর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে HCl, এর ক্ষেত্রে তড়িৎযোজী বন্ধন আছে, এর ক্ষেত্রে সমযোজী বন্ধন আছে। এইরকম ভাবে পরমাণুগুলো যুক্ত হয়ে যে যৌগ উৎপন্ন করবে সেই যৌগগুলোকে আমরা কি যৌগ বলবো? দ্যাট ইজ প্রথম ক্রম যৌগ বা সরল যৌগ। মনে রাখবে, এখানে সমযোজী এবং আয়নীয় এই প্রকার বন্ধন ছাড়াও অসমযোজী বন্ধন অর্থাৎ কোঅর্ডিনেট বন্ধনও থাকতে পারে। অসমযোজী বন্ধনও থাকতে পারে। যেমন তোমরা পড়ে এসছো, দেখো NH4Cl, এই যৌগটার মধ্যে তোমার কি আছে? 3 প্রকারের, অর্থাৎ সমযোজী, তড়িৎযোজী এবং অসমযোজী 3 প্রকারের বন্ধনই আছে। তাহলে এই গেল হচ্ছে তোমার সরল যৌগ বা প্রথম ক্রম যৌগ। খুব সিম্পল, কিছুই না, যেখানে পরমাণুগুলো পরস্পরের সঙ্গে রাসায়নিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে উৎপন্ন করে। এবার আসছি দেখো উচ্চ ক্রমের যৌগ বা আণবিক যৌগ। আণবিক যৌগ কেন বলছি? কারণ এখানে অণুগুলো যুক্ত হয়ে উৎপন্ন হয়। ভালো করে খেয়াল করো, এখানে পরমাণুগুলো যুক্ত হয়ে উৎপন্ন হয়, এখানে অণুগুলো যুক্ত হয়ে উৎপন্ন হয়। অর্থাৎ 2 বা তার বেশি অণু, বা আরো ভালো ভালো যে প্রথম ক্রমের যৌগ, পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন হয়। তাহলে এখানে আমরা কি দেখলাম? উচ্চ ক্রমের যৌগের ক্ষেত্রে আমরা কি দেখলাম? যে এখানে প্রথম ক্রমের যৌগগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যেটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে উচ্চ ক্রমের যৌগ। অর্থাৎ এই প্রকারের যৌগ, প্রথম ক্রমের যৌগগুলো কি ছিল? পরমাণুগুলো যুক্ত হয়ে উৎপন্ন হয়েছে প্রথম ক্রমের যৌগ, আর প্রথম ক্রমের যৌগ যুক্ত হয়ে যেটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে দ্বিতীয় ক্রমের যৌগ। যেমন ধরো মোর লবণ, FeSO4 ডট NH4 হোল 2SO4 ডট 6H2, এর নাম হচ্ছে মোর লবণ। আমরা আসবো এটা নিয়ে। পটাশিয়াম ফেরোসাইনাইড, K4 FeCN হোল 6, পটাশিয়াম ফেরোসাইনাইড। এখানে দেখো, এইটা দেখলে অনেকটা বোঝা যাচ্ছে, কিন্তু এটা দেখলে সাধারণত খুব বেশি বোঝা যাচ্ছে না। কিন্তু আমরা আসবো কিভাবে যৌগগুলো উৎপন্ন হচ্ছে। তাহলে এইখানে দেখো, আমরা প্রাথমিকভাবে প্রথম ক্রম যৌগ আর দ্বিতীয় ক্রমের যৌগ জানলাম, বা দ্বিতীয় ক্রম বলছি, দ্বিতীয় ক্রম না, উচ্চ ক্রমের যৌগ, যেটাকে আমরা আণবিক যৌগ বলছি। এবার দেখো আসছি আমরা উচ্চক্রমের যৌগের শ্রেণীবিভাগ। এখানে যে উচ্চক্রম যৌগ করেছিলাম, অর্থাৎ উচ্চক্রমের যৌগ, বা তোমার যাকে বলছিলাম আমরা আণবিক যৌগ, মলিকুলার কম্পাউন্ড। এই উচ্চক্রমের যৌগগুলো, এগুলো 2 প্রকারের। ডবল সল্ট
ডবল সল্ট বা যাকে আমরা কি বলছি দ্বৈত লবণ, ডবল সল্ট বা দ্বৈত লবণ, বা একে আমরা তোমার যুগ্ম লবণও বলি, যুগ্ম লবণ। অপর যেটা আসছি দেখো, যেটাকে আমরা নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ জটিল যৌগ। জটিল যৌগ অর কোঅর্ডিনেশন কম্পাউন্ড। কোঅর্ডিনেশন কম্পাউন্ড। তাহলে এইখানে দেখো আমাদের আলোচনা শুরু হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড। তাহলে কোঅর্ডিনেশন কম্পাউন্ড আমরা কি দেখলাম? উচ্চ ক্রমের যৌগের একটা পার্ট বা একটা শ্রেণী। অপর একটা শ্রেণী আমাদের রয়ে গেছে ডবল সল্ট। তাহলে আমাদের এই দুটো যৌগের মধ্যে পার্থক্যটা দেখে নিতে হবে। বলছি দেখো ডবল সল্ট কাকে বলবো? ডবল সল্ট কাকে বলবো? বলছে দুই বা তার বেশি প্রথম ক্রমের যৌগ, প্রথম ক্রমের বা বলতে পারি আণবিক যৌগ, প্রথম ক্রমের যৌগ যুক্ত হয়ে উৎপন্ন হয়। এটা তো আমরা আগেই দেখেছি যে এর ক্ষেত্রে দুই বা তার বেশি আণবিক যৌগ যুক্ত হয়ে যেটা উৎপন্ন হয়, দুই বা তার বেশি প্রথম ক্রমের যৌগ, বা এটাকে আমরা বলতে পারি এখানে যে তোমার সরল অণু, প্রথম ক্রমের যৌগ অর সরল অণু বা সরল যৌগ, দুই বা তার বেশি প্রথম ক্রমের যৌগ যুক্ত হয়ে উৎপন্ন হয়। এটা তো আমরা উচ্চ ক্রমের যৌগের সংজ্ঞাতেই দেখেছি, কিন্তু এটা ডবল সল্ট তাহলে কেন? বলছে দেখো দুই বা তার বেশি প্রথম ক্রমের যৌগ যুক্ত হয়ে উৎপন্ন হয়। এবার শুরু হচ্ছে ডবল সল্ট, যেটা কঠিন অবস্থায় এর সত্তা বজায় রাখে। কঠিন অবস্থায় স্বাধীন সত্তা বা যৌগের অস্তিত্ব, সত্তা বা অস্তিত্ব বলা যায়। অস্তিত্ব সত্তা বজায় রাখে, কিন্তু জলীয় দ্রবণে উপাদান লবণের আয়নে বিয়োজিত হয়। হয়েছে? তাহলে কি দেখলাম দেখো, প্রথম কথা খুব সিম্পল ভাবে একের অধিক সরল অণু যুক্ত হয়ে উৎপন্ন হবে, যেটা কঠিন অবস্থায় ওদের আণবিক সংকেত বা আণবিক সত্তা বা স্বাধীন সত্তা বা অস্তিত্ব যাই বলি না কেন কঠিন অবস্থায় বজায় রাখবে, কিন্তু জলীয় দ্রবণে কি হবে? উপাদান লবণের আয়নে বিয়োজিত হবে। অর্থাৎ যে লবণ দ্বারা এটা উৎপন্ন হয়েছে সেই উপাদান লবণের আয়নে এটা বিয়োজিত হয়ে যাবে। এবং এখানে বিয়োজনটা কি রকম হয়? বলছে এখানে বিয়োজন হয় 100%, 100% বিয়োজন হয়। যেমন ধরো একটা উদাহরণ দেওয়া যাক। বলছে ফেরাস সালফেট FeSO4 এর সম্পৃক্ত দ্রবণের মধ্যে যদি অ্যামোনিয়াম সালফেট NH4 যোগ করা হয়, অর্থাৎ ফেরাস সালফেটের সম্পৃক্ত দ্রবণে যদি অ্যামোনিয়াম সালফেটের সম্পৃক্ত দ্রবণ যোগ করা হয় এবং যোগ করে জলীয় দ্রবণে ক্লাসিত করা হয়, তাহলে কি দেখতে পাবো? যে তোমার FeSO4 ডট NH4 6H2, যেটাকে আমরা মোর লবণ বলেছিলাম 6H2O, অর্থাৎ ফেরাস
অ্যামোনিয়াম সালফেট হেক্সাহাইড্রেট, হেক্সাহাইড্রেট বা যাকে আমরা সহজে বলছি দেখো, যার নাম হচ্ছে মোর লবণ। মোর লবণ এইটা উৎপন্ন হয়েছে। তাহলে খুব সিম্পল, দেখো প্রথম অবস্থাটা বোঝা গেছে। এবং এখানে দেখবে এই ডবল সল উৎপন্ন হওয়ার সময় সর্বদা এদের আণবিকের বা এদের মোল সংখ্যার অনুপাত কত হবে? 1:1 অনুপাত। জল, এখানে জল 6 অণু আছে, কিন্তু জলটা সল্ট বা লবণ নয়, লবণ এই দুটো। তাহলে এরা তোমার কি হবে? সরল অণু 1:1 মোলার অনুপাতে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা নতুন ধরনের কঠিন পদার্থ, ক্লাসিত করলে বলেছি, ক্লাসিত কঠিন পদার্থ, অর্থাৎ এটা তোমার কি হবে? ক্লাস উৎপন্ন হবে। তাহলে এখানে দেখো দুটো অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে, 6 অণু জলকে নিয়ে একটা ফেরাস অ্যামোনিয়াম সালফেট, যাকে আমরা বলছি মোর লবণ উৎপন্ন হয়েছে। তাহলে আমাদের প্রথমটা ফুলফিল করেছে যে 2 বা তার বেশি পদার্থ যুক্ত হয়ে উৎপন্ন হয় এবং কঠিন পদার্থ অর্থাৎ কঠিন অবস্থায় এদের স্বাধীন অস্তিত্ব বজায় রাখে। এবার দেখো এটা যদি আমরা জলীয় দ্রবণে দিই কি হবে? বলছে এই মোর লবণকে দেখো, আচ্ছা আরো একটা উদাহরণ দিই আগে, আরো একটা উদাহরণ দেওয়া যাক। ধরো পটাশিয়াম সালফেট K2SO4 এর সম্পৃক্ত দ্রবণে যদি অ্যালুমিনিয়াম সালফেট SO4 যোগ করে জলীয় দ্রবণে, অবশ্যই এটা তোমার কি আছে? জলীয় দ্রবণে, আরেকটাও তাই, জলীয় দ্রবণে ক্লাসিত করা হয়, অর্থাৎ উত্তপ্ত করে আবার যদি ধীরে ধীরে ঠান্ডা করি তাহলে K2SO4 Al2SO4 24H2O 24H2O এইরূপ একটা লবণ উৎপন্ন হবে, যাকে তোমরা জানো এর নাম হচ্ছে সাধারণ অ্যালাম বা ফটকি। দেখো দুটো অণু পরস্পরের সঙ্গে কত? 1:1 অনুপাতে যুক্ত হয়ে উৎপন্ন হয়েছে এবং আমরা একটা কঠিন ক্লাস পেয়েছি, ক্লাসের একটা নির্দিষ্ট গঠন থাকবে এইটা। এবার আসছি দেখো দ্বিতীয় অংশে, কিন্তু জলীয় দ্রবণে এদের উপাদান লবণের আয়নে বিয়োজিত হয়। আমরা যদি মোর লবণকে নিয়ে দেখো FeSO4, জলীয় দ্রবণ থেকেই ক্লাস গঠন করেছি, অর্থাৎ সব কঠিন উপাদান পেয়েছি। আবার তাকে যদি জলীয় দ্রবণে যোগ করা হয় মোর লবণকে, তাহলে কি হবে? NH4 2SO4 6H2। একে যদি জলীয় দ্রবণে দিয়ে দেখো, এ বিয়োজিত হবে। কিসে বিয়োজিত হবে? এর যে উপাদান লবণগুলো ছিল তার আয়নে, অর্থাৎ তোমার কি হবে? ফেরাস সালফেট। তাহলে কি হবে? Fe2+, SO4 2- অ্যামোনিয়াম সালফেট, অর্থাৎ অ্যামোনিয়াম সালফেট। আমি এখানে সংখ্যাটা আর দিচ্ছি না, দুটো অ্যামোনিয়াম আছে, আমি শুধু উপাদান আয়নকে দিলাম অ্যামোনিয়াম সালফেট, এখানে আগেই লিখে দিয়েছি। আর জলটা আমরা নাও লিখতে পারি, আচ্ছা সালফেটটা পরে আছে যখন আরেকবার লিখে দিলাম, সালফেট SO4 2-। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় এটাকে 2 লাগিয়ে দিলাম, 6 অণু জল। অর্থাৎ উপাদান লবণের আয়নে সম্পূর্ণ বিয়োজিত হয়েছে, অর্থাৎ জলীয় দ্রবণে লবণের কোনো অস্তিত্ব নাই। অর্থাৎ জলীয় দ্রবণে লবণের অস্তিত্ব নাই। কেন নাই? কারণ উপাদান লবণের আয়নে বিয়োজিত হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা যদি অ্যালামকেও দেখতাম, তাহলে অ্যালামের ক্ষেত্রেও তাই হতো, এর ক্ষেত্রে উপাদান লবণের আয়নে বিয়োজন ঘটত। এবার দেখো আমরা যদি দেখি সত্যি সত্যি উপাদান লবণের আয়নে বিয়োজিত হয়েছে নাকি, আমরা পরীক্ষার মাধ্যমে এইগুলোকে শনাক্ত করতে পারবো। এখানে যে উপাদান লবণগুলো, যে আয়নগুলো কি আছে দেখো, Fe2+, SO4 2- আর NH4+। এইটা বলছি দেখো, এর যে জলীয় দ্রবণ, এটা জলীয় দ্রবণে হয়েছে, জলীয় দ্রবণ, তার কিছুটা অংশ নিয়ে তাতে যদি আমরা প্রথমে সামান্য H2SO4 যোগ করি,
যোগ করে অম্লায়িত করে পটাশিয়াম ফেরিসাইনাইড, পটাশিয়াম ফেরিসাইনাইড, পটাশিয়াম ফেরিসাইনাইড যদি যোগ করা হয় তাহলে কি হবে? আচ্ছা, এইটাকে এদিকে লিখতাম, অর্থাৎ কি যোগ করেছিলাম? H2SO4, আর কি যোগ করেছি? পটাশিয়াম ফেরিসাইনাইড। তাহলে এখানে আমরা নীল বর্ণের দ্রবণ দেখতে পাবো, যে নীল বর্ণের দ্রবণ কি করে? Fe2+, অর্থাৎ ফেরাস আয়নের উপস্থিতি প্রমাণ করে। ফেরাস আয়নের উপস্থিতি প্রমাণ করে। এবার দেখো আসছি সালফেটে, আবার এর জলীয় দ্রবণের কিছুটা নিলাম, নিয়ে কি করেছি? HCl প্লাস HCl দ্বারা অম্লায়িত করেছি। অম্লায়িত করে কি করলাম? বেরিয়াম ক্লোরাইড যোগ করে দিলাম। বেরিয়াম ক্লোরাইড যোগ করলে সাদা অধক্ষেপ সৃষ্টি হয়। সাদা অধক্ষেপ, সাদা অধক্ষেপ কিসের? তাহলে বেরিয়াম ক্লোরাইড নিশ্চিত রূপে, এবং সেই বেরিয়াম ক্লোরাইডটা কি হবে? নাইট্রিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইডে অদাব্য, অতএব এটা সালফেট মূলক উপস্থিত। কারণ বেরিয়াম ক্লোরাইড দিলে যে বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ আসে উপস্থিত। অপর একটা অংশে যদি দেখো, আমরা করি NaOH দ্বারা, NaOH যোগ করলাম, যোগ করে যদি তাপ দেওয়া হয় তাহলে ঝাঁঝালো গন্ধ পাবো, অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ, ঝাঁঝালো গন্ধ পাবো। বা তার মধ্যে তোমার কি আছে? যদি নেসলার বিকারক দেওয়া হয়, নেসলার বিকারক দেওয়া হয়, তাহলে তোমার কি হবে? বাদামি বর্ণ সৃষ্টি করবে, যা তোমার কি হচ্ছে? NH4 এর উপস্থিতি প্রমাণ করে। তাহলে দেখো, প্রকৃতপক্ষে এর উপাদান লবণের যে যে আয়নগুলো ছিল সেই আয়নগুলোই এখানে উপস্থিত হয়ে আছে, সেটা আমরা পরীক্ষার মাধ্যমে তাদের উপস্থিতিটা প্রমাণ করলাম। তাহলে সুতরাং আমরা বলতে পারি কি, যে এই লবণগুলো কঠিন অবস্থায় এদের অস্তিত্ব বজায় রাখলো, জলীয় দ্রবণে তাদের পুরোপুরি অস্তিত্ব হারায় এবং উপাদান লবণের আয়নে বিয়োজিত হয়। তাদের কি আমরা বলছি? তোমার কি আছে? ডাবল সল্ট বা দ্বি লবণ বা বাই লবণ বা তোমার কি হচ্ছে? যুগ্ম লবণ ইত্যাদি বলতে পারি। হয়েছে? তাহলে আমাদের অপর একটা পার্ট অংশ হয়ে গেছে, দেখো, জটিল যৌগ বা কোঅর্ডিনেশন কম্পাউন্ড। তাহলে এইটা কি হবে? কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এটা আমরা মুছে দিলাম। অপর পাঠ্যে আসছি, দেখো আমাদের যেটা আজকের আলোচ্য বিষয়, জটিল যৌগ বা কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা কমপ্লেক্স কম্পাউন্ড। বলছে এটাও দেখো আগের মতো দুই বা তার বেশি প্রথম ক্রমের যৌগ বা সরল অণু যুক্ত হয়ে উৎপন্ন হয়। হয়েছে? সরল অণু যুক্ত হয়ে উৎপন্ন হয়। আগের ক্ষেত্রে দেখো, ডবল সল্টের ক্ষেত্রে এটাই ছিল, দুই বা তার বেশি সরল অণু যুক্ত হয়ে উৎপন্ন হচ্ছিল। তফাৎটা এর পরে দেখো, বলছে এরা তোমার কি করে? এরা কঠিন বা জলীয় দ্রবণে সর্বদাই স্বাধীন সত্তা বজায় রাখে কঠিন অবস্থাতে এবং জলীয় দ্রবণে স্বাধীন সত্তা বজায় রাখে। এখানে লবণগুলো দেখো তোমার কি হয়? বলছে এখানে নতুন এক ধরনের
অণু বা আয়ন উৎপন্ন হয়। এর ক্ষেত্রে কি হয়, নতুন অণু বা আয়ন উৎপন্ন হয়। এবং এখানে দেখবে এই যে জলীয় দ্রবণও স্বাধীন সত্তা বজায় রাখছে, তবে জলীয় দ্রবণে কোনো কোনো আয়ন উৎপন্ন করতে পারে। জলীয় দ্রবণে উপাদান লবণের বলি, উপাদান লবণের কোনো কোনো আয়ন উৎপন্ন করতে পারে। ভালো করে এটা খেয়াল করো। এখানে কি হয়, জলীয় দ্রবণে কি হচ্ছে, উপাদান লবণের কোনো কোনো আয়ন উৎপন্ন করতে পারে, অর্থাৎ উৎপন্ন করতেও পারে আবার নাও পারে। কোনো কোনো অর্থাৎ সব আয়ন নয়, অর্থাৎ এখানে আমরা কি বলতে পারি, 100% আয়নিত হয় না। হয় কোনো আয়নই উৎপন্ন করবে না, অথবা আয়ন উৎপন্ন করলেও বা আয়নিত হলেও 100% আয়নিত হবে না। হয়েছে? এখানে দেখবে এরা যখন উৎপন্ন হয় 2 বা তার বেশি লবণ, আগেরটার কি ছিল 1:1 অনুপাতে। এখানে অনুপাতটা বা এখানে যুক্ত হওয়ার মোলার অনুপাত নির্দিষ্ট লবণের নির্দিষ্ট লবণের নির্দিষ্ট। ওখানে কি ছিল দেখো, যুগ্ম লবণের ক্ষেত্রে কি ছিল, 1:1 অনুপাতে যুক্ত হবে। কিন্তু এখানে কি দেখতে পেলাম, এখানে ওরকম 1:1 কিছু বলা নেই, নির্দিষ্ট লবণের ক্ষেত্রে নির্দিষ্ট। এবার সেটা 1:1 হতে পারে, 1:3 হতে পারে, 1:2 হতে পারে, 1:4 হতে পারে, যা ইচ্ছা হতে পারে। উদাহরণ দেখা যাক। তাহলে এই জিনিসটা তোমাদের বোঝা গেছে, ভালো করে খেয়াল করো। 2 বা তার বেশি লবণ যুক্ত হয়ে উৎপন্ন হবে। কঠিন অবস্থায় জলীয় দ্রবণের স্বাধীন সত্তা বজায় থাকবে। জলীয় দ্রবণে আয়নিত হতে পারে, কোনো কোনো আয়ন উৎপন্ন করতে পারে, কিন্তু 100% আয়নিত হবে না। এখানে সর্বদাই কি হয়, নতুন অণু বা আয়ন উৎপন্ন হয়। দেখা যাক এখানে বলছে, দেখো ফেরাস সায়ানাইড, এর অধক্ষেপের মধ্যে পটাশিয়াম সায়ানাইড যদি যোগ করা হয়, 4 অণু যুক্ত করলে এরা, আচ্ছা এদিকটা একটু মুছে দিলাম, 4 অণু যুক্ত করলে এরা তোমার কি হবে, পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে 4 KCN FeCN2 এইরূপ একটা লবণ উৎপন্ন করবে, যে লবণটাকে আমরা তোমার কি বলছি, দ্যাট ইজ কোঅর্ডিনেট কম্পাউন্ড। এখানে কিন্তু জলের অণু নাই, উৎপন্ন হওয়ার অনুপাত দেখো, মোলার অনুপাত 1:4 হয়েছে। এবার দেখো, এর যদি এইটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড, এর যদি আমরা দেখি জলীয় দ্রবণে যদি আমরা দিই, তাহলে আমাদের কি আগের মতো হলে কি হওয়া উচিত ছিল, দেখো এর ক্ষেত্রে K+, Fe2+ এবং Cn-, এই আয়নগুলো আছে এখানে, এই রকম আয়ন উৎপন্ন হওয়া উচিত ছিল। কিন্তু জলীয় দ্রবণে এর ক্ষেত্রে সাধারণত আমরা এই আয়নটা পাই, কিন্তু এই আয়নের অস্তিত্ব সাধারণভাবে পাই না। শুধু তাই নয়, এদের তোমার কি হয়, ধর্মের বিপরীত চরিত্র দেখায়। হয়েছে কোনগুলো, এই যে আয়নগুলো, এদের ধর্মের বিপরীত চরিত্র দেখায়। কি হয় বলছে, এখানে দেখো এরা যে যুক্ত হয়ে এটা উৎপন্ন হচ্ছে, এরা একটা নতুন ফর্মে থাকে। কি রকম ফর্মে থাকে, এটা ঠিক
থাকে K4FeCN6 এই রূপে থাকে। তাহলে এখানে দুই বা তার বেশি সরল অণু যুক্ত হয়ে উৎপন্ন হয়েছে, এটা আমাদের মিটে গেছে। এখানে দেখো জলীয় দ্রবণে যদি দেয়া হয় তাহলে বিয়োজিত হয়ে কি হয় 4K প্লাস FeCN6 FeCN6 4 মাইনাস। তাহলে দেখো এরা যেমন কঠিন অবস্থাতেও এদের যে সত্তা ছিল, অর্থাৎ এই অংশটুকু যে সত্তা ছিল, জলীয় দ্রবণও তাই সত্তা বজায় রেখেছে। পরের ক্ষেত্রে দেখো নতুন এক প্রকারের আয়ন, এই যে নতুন আয়ন উৎপন্ন করেছে K4FeCN6, এটাকে আমরা কি বলছি দেখিস, এটাই হচ্ছে তোমার জটিল আয়ন। নতুন আয়ন উৎপন্ন করেছে। উপাদান লবণের কোন কোন আয়ন উৎপন্ন করতে পারে, দেখো উপাদান লবণ কি ছিল, পটাশিয়াম ফেরোসাইনাইড একটা ছিল, তার একটা আয়ন পটাশিয়াম উৎপন্ন করেছে এখানে, কোন ক্ষেত্রে নাও করতে পারে, কিন্তু এটা কখনোই 100% আয়নিত হয়নি, 100% আয়নিত হয়নি। তাহলে এটা বোঝা গেছে, কোনো অসুবিধা নাই। যা যা সব পয়েন্টগুলো বলেছিলাম, নতুন অণু বা আয়ন। আচ্ছা, এখানে আয়ন হয়েছে, আমরা অণু দেখাবো। জলীয় দ্রবণে 100% আয়নিত হয় না, অর্থাৎ এর ক্ষেত্রে দেখো এই যে জটিল আয়ন, তৃতীয় বন্ধনীর মধ্যে যে অংশটুকু লেখা হয়েছে এটা কখনো বিয়োজিত হবে না। অপর একটা দেখা যাক, ধরো KCN, একে যদি AgCN এর মধ্যে দেয়া হয় তাহলে তোমার কি হবে, KCN.AgCN, এই অণু এরা যুক্ত হবে, তাহলে সরল অণু যুক্ত হয়েছে। এখানে দেখো অনুপাতটা কত ছিল, 1:4, এখানে কত হয়েছে 1:1 অনুপাত। তাহলে এক একটা লবণের ক্ষেত্রে উপাদান যৌগগুলোর অনুপাত নির্দিষ্ট। এবার এর ক্ষেত্রে যদি আমরা দেখি এ কিরকম রূপে থাকে, KAgCN2 এই আকারে থাকে। জলীয় দ্রবণে যদি দেয়া হয় তাহলে জলীয় দ্রবণে বিয়োজিত হলে K প্লাস AgCN মাইনাস, এটাই তোমার জটিল আয়ন। আচ্ছা, দুটো ক্ষেত্রেই দেখো জটিল আমরা অ্যানায়ন পেয়েছি, একটা জটিল, অন্য বিপরীত আয়ন দেখানো যাক। কোবাল্ট ক্লোরাইড COCl2 বলছে দেখো এর জলীয় দ্রবণে বা এর সম্পৃক্ত দ্রবণে যদি অ্যামোনিয়া চালনা করা হয়, তাহলে কোবাল্ট ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে অ্যামোনিয়া চালনা করলে এর জলীয় দ্রবণে 6 অণু প্লাস জল নিয়ে থাকে, সেটা আমাদের এখানে দরকার নাই। অ্যামোনিয়া চালনা করলে এ তোমার কি হয়ে যায় দেখো, COCl3 6NH3, অর্থাৎ কোবাল্ট ক্লোরাইড আর অ্যামোনিয়া যুক্ত হয়েছে। ভালো করে খেয়াল করো, ছিল কি COCl2 হয়ে গেছে, দেখো এখানে প্রথম ঘটেছে কি, অক্সিডেশন ঘটেছে, COCl3 উৎপন্ন হয়েছে এবং অ্যামোনিয়ার সঙ্গে যুক্ত হয়েছে। এর ক্ষেত্রে দেখো যদি আমরা দেখি কি রকম রূপে থাকে, CONH3 6Cl3 হয়েছে। আমরা সাধারণত কি বলেছি, তৃতীয় বন্ধনীর মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে জটিল আয়ন, বাকিটা বিয়োজিত হবে। তাহলে এর ক্ষেত্রে দেখো যদি জলীয় দ্রবণে দেওয়া হয় তাহলে CONH3 3 প্লাস প্লাস 3Cl মাইনাস, অর্থাৎ বাইরের অংশটা বিয়োজন ঘটেছে। তাহলে এইটা বিয়োজন ঘটেছে। আবার দেখো যদি এরকম দেখি যে COCl3, একটা উদাহরণ দেখছি, COCl3 যদি 3 অণু অ্যামোনিয়ার সঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন করবে CONH3 এটা, এ কিন্তু জলীয় দ্রবণে কোনো আয়নই উৎপন্ন করবে না, কারণ এর সব অংশটুকুই তৃতীয় বন্ধনী। তাহলে তোমরা একটা কি জানলে, যে তৃতীয় বন্ধনীর মধ্যে যে অংশটুকু থাকবে সেই অংশটুকুই হচ্ছে জটিল যৌগ বা আয়ন, সেই অংশটুকু কখনো জলীয় দ্রবণে বিয়োজিত হবে না।
এবার এখানে একটা কথা বলেছিলাম, দেখো ধর্মের বিপরীত চরিত্র দেখায়। ভালো করে দেখো তো, এখানে এফি আছে, এফিটা কোথায় ছিল, এই যে এখানে, অর্থাৎ Fe2+। যদি তড়িৎ চালনা করতাম তাহলে Fe2+ থাকলে এ কোথায় যেত, ক্যাটায়ন আছে ক্যাথোডে, অর্থাৎ এর জলীয় দ্রবণে যদি আয়নিত হয়, জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে যেহেতু এখানে Fe2+ অর্থাৎ ফেরাস আয়ন আছে, ক্যাটায়ন ক্যাথোডে যাবে। এখানে দেখো যখন এই জটিল যৌগ বা লবণ উৎপন্ন হচ্ছে তখন যদি জলীয় দ্রবণে তড়িৎ চালনা করি তাহলে এই যে Fe পরমাণুতে তখন কি হয়ে যায়, অ্যানোডে চলে যায়। অর্থাৎ Fe পরমাণু যাওয়া দরকার ছিল কোথায়, ক্যাথোডে, এ চলে যায় কোথায়, অ্যানোডে। কেন? কারণ এখানে দেখো Fe পরমাণু Cn এর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে মাইনাস আয়ন উৎপন্ন করেছে, সেই কারণে এ তোমার চলে গেল কোথায়, হচ্ছে অ্যানোডে। তাহলে এর যে ধর্ম সেই ধর্মের বিপরীত। এবং এখানে যদি আমরা Fe শনাক্তকরণ পরীক্ষাটা আগের মতো করতে যেতাম, অর্থাৎ সালফুরিক অ্যাসিড দ্বারা অম্লায়িত করে পটাশিয়াম ফেরিসাইনাইড যোগ করতাম, তাহলে সেক্ষেত্রে এরকম নীল বর্ণ ধারণ করতো না। হয়েছে? এর ক্ষেত্রে দেখো একটা বর্ণ ধারণ করবে যেটা তোমার এই জটিল যৌগের শনাক্তকরণ, এখানে যদি FeCl3 যোগ করে দেওয়া হয়, অর্থাৎ Fe3+ আয়ন যোগ করা হয়, তাহলে তখন এটা তোমার কি হবে, এই যে পটাশিয়াম ফেরোসাইনাইড Fe3+ এর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে নীল বর্ণ ধারণ করে। যেটা 3+ এর শনাক্তকরণ এইটা, যেটা পটাশিয়াম ফেরোসাইনাইড জটিল যৌগটা, এর শনাক্তকরণে তোমরা ব্যবহার করেছো। তাহলে এই গেল দেখো উচ্চ ক্রমের যৌগ শ্রেণীবিন্যাস। এবং জটিল যৌগ আমরা কি দেখলাম, দুই বা তার বেশি যৌগ যে কোনো অনুপাতে, নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়ে উৎপন্ন করবে, হয়ে একটা নতুন ধরনের তোমার কি হবে, অণু বা আয়ন উৎপন্ন করবে, যারা জলীয় দ্রবণ এবং কঠিন অবস্থা যে কোনো অবস্থাতেই তাদের সত্তা সম্পূর্ণরূপে বজায় রাখবে। এবং সেখানে নতুন এক প্রকারের অণু বা আয়ন উৎপন্ন হবে। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, নতুন এক প্রকারের অণু বা আয়ন উৎপন্ন করবে। জলীয় দ্রবণে কখনোই 100% আয়নিত হবে না, এবং জলীয় দ্রবণে উপাদান লবণগুলোর আয়ন সম্পূর্ণরূপে উৎপন্ন করবে না। এটাই হলো তোমার কি আছে, তোমার কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা জটিল যৌগ।